নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি আমি পাঠ করব, গল্পটির নাম ঐশ্বর্য। লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবী। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প ঐশ্বর্য। শ্রীকুমার সিঁড়ি দিয়ে নেমে দালান পার হতেই চারিদিক ভরে উঠল দামি এসেন্সের গন্ধে। গিলে করা আদ্ধির পাঞ্জাবি গায়ে, চুনোট করা মিহি ধুতির কোঁচা মাটিতে ছোঁয়ে ছোঁয়ে, পায়ে দামি চামড়ার গ্রাসিয়ান, রূপো বাঁধানো ছড়িটা হাতে নিয়ে দ্রুত গতিতে নেমে গেলেন শ্রীকুমার। রোজই যান, 18 বছর ধরে যাচ্ছেন। গোটা পৃথিবীটা যদি বা উল্টে যায়, শ্রীকুমারের নিয়ম উল্টোবে না। নিয়মের ব্যতিক্রম নেই, সাজসজ্জারও কোনো পরিবর্তন নেই। হয়তো খেয়ালও হয়নি কোনো দিন। 25 বছর বয়স থেকে এই এক সাজে ঠিক এক সময় একই জায়গায় হাজিরা দিয়ে আসছেন তিনি। অবশ্য ফিরে আসার সময়টাও ঘড়ি ধরা, সন্ধ্যা 8টা থেকে 10টা, এই 2টি ঘন্টা। কোথায় যান সেটা অবশ্য অপ্রকাশিত নয়, কিন্তু অনুচ্চারিত। জানে সকলেই, স্পষ্ট করে বলে না কেউ। বলে না, হয়তো গৃহকর্তার সম্মান বজায় রাখতে, অথবা গৃহকর্ত্রীরই। কিন্তু অপর্ণা কি এই সব প্রচলিত সম্মান অসম্মানের জগতে বাস করে? এখানকার মাটিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ওর নাগাল পাওয়া যায়? অসম্মান করবার চেষ্টা করেও তো দেখেছে আভা। দালানের এক ধারে বসে পান সাজছিল আভা, শ্রীকুমারের ছোট ভাই সুকুমারের বউ। ভাসুর বেরিয়ে যেতেই সম্মুখবর্তিনী পিস্তুত ননদ নন্দার দিকে তাকিয়ে ভ্রুভঙ্গি করে মুচকে হাসলে। ভাবটা যেন, দেখলে তো যা বলেছি ঠিক কিনা? নন্দা গালে হাত দিয়ে অবাক বিস্ময়ের যে ভানটুকু করল, সেটা শব্দায়িত করলে এই রকম হতো। হুমা, সত্যি তাই তো? এখনো এই বয়সে? হ্যাঁ। নন্দা অনেকদিন পরে এসেছে এ বাড়িতে। মামা মামি বেঁচে থাকতে প্রায়ই আসত যেত। বাল বিধবা ভাগ্নি বলে আদর যত্ন ছিল। মামাতো ভাইদের এত গরজ নেই, আদর যত্ন করে নিয়ে আসবে। এসো লক্ষ্মী, যাও বালাই, এই ভাব। নন্দারও তাই ভেতরের তাগিদ ছিল না আর। তবু এবারে এলো ইচ্ছে করেই। অবশ্যই এসে আর 1 ঘন্টাও নিজেকে নবাগতার পর্যায়ে ফেলে রাখেনি। নন্দার মতো চপল আর বাচাল মেয়েদের পক্ষে নিজের ঠাঁই করে নিতে দেরি হয় না। এসেই ভাজেদের খোঁটা দিয়ে বলে, সেই যে বলে না, ভাইয়ের ভাত ভাজের হাত, সে কথা সত্যি। ধন্যী বউরা বটে, মুখপুরি ননদটার একটা খোঁজও নিতে নেই। আমার ভালো মানুষ ভাই দুটিকে আঁচলে বেঁধে রেখেছ একেবারে, ভুলেও কখনো। ভাইরা খেতে বসেছিল, সেখানে গিয়ে হানা দেয়। কলহাস্যে ঝংকার তোলে, বলি মশাইরা, নন্দা মুখপুরি বেঁচে আছে কি মরে গেছে একবার খোঁজও নিতে নেই? এমন পর করেও দেয় মানুষে? ছি ছি, 2 দিন যদি তোমাদের বাড়ি বেরিয়েই যাই, কত খাবো তোমাদের শুনি? তাও তো একবেলা 1 মুঠো আতব্যই নয়। শ্রীকুমার সহাস্যে উত্তর দিয়াছিলেন,
ওই ওই আতপ বস্তুটি যে দুর্লভ আজকাল, আদর যত্ন করে ডেকে এনে শেষে উপোস করিয়ে মারব। হগো মশাই, আদর যত্ন করবার ইচ্ছে থাকলে ঘাসে রুটি খাইয়েও করা যায়, বুঝলে? তাই নাকি? তরল স্বভাব শ্রীকুমার হাহা শব্দে হেসে ওঠেন। তবে যাই, দেখি চারটি ঘাস বিচিলি যদি জোগাড় করে রাখতে পারি তোর জন্যে। সেমিজের অন্তরাল থেকে ছোট্ট একটি রূপোর ডিবে বার করে তার থেকে এক টিপ সুগন্ধি জর্দা নিয়ে মুখে ফেলে নন্দা ছোট সুকুমারকে সালিশ মানে। দেখলে সুকুদা, দেখলে, এ দস্তুর মতো অপমান নয়, ঘাস খাওয়াবে আমায়। সুকুমার বড় ভাইয়ের থেকে সম্পূর্ণ বিপরীত প্রকৃতির। তার স্বভাব গম্ভীর, কথাবার্তা বিজ্ঞ জনচিত, সাজসজ্জা কর্তা ব্যক্তির মতো। এ ধরনের অকারণ চপলতা, বৃথা হাস্য উপহাস তার ভালো লাগে না। তাছাড়া সম্প্রতি গুরু মন্ত্রে দীক্ষা নেওয়ার পর থেকে আরো ধীর, আরো স্বল্পভাষী হয়ে পড়েছে সে। দাদার সঙ্গে এক দালানে খেতে বসে বটে, তবে এক পংক্তিতে নয়। বিশুদ্ধ নিরামিষের ব্যাপার, অথচ শ্রীকুমারের মাছ নইলে এক গ্রাস ভাত মুখে ওঠে না। দাদার আমিষবহুল সাজানো পাতের দিকে একবার ঘৃণা ও করুণার তাচ্ছিল্য দৃষ্টি হেনে সেই যে আচমন করে খেতে বসে সুকুমার, পুনরাচমনের আগে আর বাক্যালাপটি মাত্র করে না। তাই নন্দার আর কথার উত্তর দেওয়া হয় না। না, এ মানুষটাকে দেখছি বউ শুধু আঁচলে বেঁধেই ক্ষান্ত হয়নি, বোবা কালা করে রেখেছে বলে হাসতে হাসতে উঠে যায় নন্দা। ওদিকে রান্নাঘরে বসে তেলে বেগুনে জ্বলতে থাকে আভা। একে তো সেও দেখতে পারে না মেয়ে মানুষের এমন বাচালপনা, তার ওপর আবার সুকুমারের আচার নিয়ম নিষ্ঠাকে এমন ব্যঙ্গ করা। বড়জা অপর্ণার দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলে, আচ্ছা দিদি, ওর বুঝি কোনো কালে বয়স বাড়বে না? এখনো সেই রকম আহ্লাদেপনা, দেখলে গা জ্বলে যায়, বরাবর এক স্বভাব। অপর্ণার ঠোঁটের গড়নটা এমন অদ্ভুত, সর্বদাই মনে হয় যেন তার কোণ থেকে একটা সূক্ষ্ম হাসি আত্মপ্রকাশের জন্য উঁকি মারছে, আর সে হাসিটা ব্যঙ্গের। গড়ন গড়নই, তবু আভার মনে হলো উত্তর দেবার সময় হাসিটা যেন স্পষ্ট হয়ে উঁকি মারল অপর্ণার ঠোঁটে। কিন্তু না, কথা সে সহজভাবেই কয়, বলে, স্বভাব কারুর কখনো বদলায় রে ছোট বউ? তাহলে তো শাস্ত্রই মিথ্যে হয়ে যেত। আভা মনে মনে বলে, তা সে কথা তুমি বলতে পারো বটে, না বললেই বা উপায় কি তোমার? এটা অবশ্যই নন্দার আসার প্রথম দিনের ইতিহাস। তারপরে দিন 10 কেটে গেছে, এবং কোন ভোজবাজির খেলায় কে জানে মুখরা আর বেহায়া নন্দার সঙ্গে গলায় গলায় ভাব জমে গেছে সভ্য ভব্য আভার। নন্দার চাইতে যে কম করেও বছর 8 ছোট, তা বয়সে ছোট হোক, মান্যে তো বড়, তাতেই বোধ করি পাল্লাটা ঠিক আছে। সারাক্ষণ হাসি ঠাট্টা, ফিসফিস, গুনগুনানির কামাই নেই। একত্রিত হবার উপলক্ষটা বেশিরভাগ সময়েই পান খাওয়া আর সুপুরি কাটা। পানটা এত অজস্র খায় নন্দা যে দিনে 5-7 বার বাটা নিয়ে না বসলে চলে না। তাতে আলিস্যি নেই ছোট বউয়ের। আজও সে বসেছে পান নিয়ে,
আর নন্দা জাতি নিয়ে পা ছড়িয়ে বসে। দুজনের মুখেই রসাভাস। শ্রীকুমার বেরিয়ে যেতেই চোখে চোখে যে ইশারা হলো সেটা আর কারুর চোখে পড়ল না এই রক্ষে। ভাসুরের কীর্তিকলাপের কথা নিয়ে দুদণ্ড হাসাহাসি করবার জন্যে মনের মতো একটা লোক পেয়ে যেন বেঁচেছে আভা। বরের কাছে ভাসুরের নামে দুটো নিন্দে যদি বা চলে, হাসাহাসিটা কিছু আর চলে না সত্যি। ঝি দুটো পর্যন্ত এমন আর বুঝো ওসব ইশারা ইঙ্গিতের ধার দিয়েও যায় না। বড়বাবু বলতে ভক্তি উথলে ওঠে তাদের। আর বাড়িতে যে মানুষটা দুবেলা 2টি ঘন্টা সন্ধ্যাহ্নিক না করে জল গ্রহণ করে না, নিত্য গঙ্গা স্নান করে, বার ব্রতে নিয়মে উপবাসে মেয়ে মানুষকে ছাড়ায়, তার নামে সবাই বেজার মাসি। ওই যে বাসনপত্র ঘরদোরের পরিচ্ছন্নতা নিয়ে একটু টিকটিক করে সুকুমার। দাদার মতো শুধু নিজের দেহটিকে ফিটবাবু করে রাখাই তো কাজ নয় তার। তাছাড়া গাত্রদাহের কারণ কি একটাই, অপর্ণা। অপর্ণার ঠোঁটের কোণের ওই বিশেষ গড়নটা। কেন ওদিকে স্পষ্ট করে তাকাতে পারে না আভা? কেন অপর্ণার সামনাসামনি দাঁড়ালেই নিজেকে কেমন যেন ছোট, আর হ্যাঁ, মনের অগোচর কিছুই নেই, হেও মনে হয়। যেখানে অপর্ণাকেই লোকে বিদ্রূপ করতে পারত, সেখানে কিনা অপর্ণাই যেন অহরহ বিদ্রূপ করছে লোককে, ওর ওই অদৃশ্য হাসির সুতীক্ষ্ণ অস্ত্রে। ভাগ্যের যে লাঞ্ছনায় মেয়ে মানুষের মাটিতে মিশিয়ে থাকবার কথা, সেই লাঞ্ছনার কালির ছাপমাত্র পড়ে না অপর্ণার মুখে। এ দেখলে গা জ্বলে যায় না? কিসের সুখে অপর্ণার মনে অমন স্থির প্রসন্নতা? ভেবে ভেবে অস্থির অপ্রসন্ন হয়ে ওঠে আভা। কেন? অপর্ণা কি মনে করে তার স্বামীর গুণ কেউ বোঝে না? সংসার শুদ্ধ লোক সবাই এত নেকা? তবে হ্যাঁ, ঘোষণা করে যে কেউ কিছু বলে না, সে নেহাত তোমার মানটুকু বজায় রাখতে। যাক, এতদিনে তবু বিষ হালকা করবার একটা শ্রোতা পাওয়া গেছে। যদিও মাঝে মাঝে নন্দার আদিক্ষেতা দেখলেও আভার হাড়পিত্তি জ্বলে ওঠে। যাকগে, সে তবু সয়ে নেওয়া যায়। কারণ আর যাই হোক, নন্দাকে তো সমীহ করতে হয় না। হাতের জাঁতিখানা নামিয়ে নন্দা ছোট্ট সেই রূপোর কৌটোটি খুলে বলে, হেই বউ, খাবি নাকি একটু? ও বাবা, আভা সভয়ে বলে, সেদিন খেয়ে যা কাণ্ড কারখানা, তা দাও না হয় 1 ফোঁটা। আবার না খিঁচুনি খাই তোমার ভাইয়ের কাছে। ইস, খিঁচুনি বই কি? নন্দা সযত্নে কৌটোটি হৃদয়জাত করে ঠোঁট উল্টে বলে, দেখিস, তোকে এই জর্দা ধরিয়ে ভাইকে দিয়ে সোনার কৌটো গড়িয়ে দিয়ে তবে আমি যাব। তাহলেই হয়েছে বলেই আভা থেমে যায়। অপর্ণা আসছে। বামুন ঠাকুরের তদারকি সেরে কিছুক্ষণের জন্যে বোধ করি ছুটি মিলেছে। হেই যে বড় বউ, নন্দা কলকলিয়ে ওঠে, হলো তোমার? বাব্বা, সারাক্ষণ যদি রান্নাঘরেই পচে মরবে, তবে আর বামুন রাখা কি করতে? কেন, ও কিছু রাঁধতে জানে না? জানবে না কেন, আমার বাতি। বলে একটু হেসে অপর্ণা সিঁড়ির দিকে পা বাড়ায়। এ সময়টা সে ওপরেই কাটায়, বইটই পড়ে। আবার নেমে আসবে রাত 10টায়। শ্রীকুমার ফিরবেন, ছেলেদের মাস্টার বিদায় হবে,
সুকুমারের পূজা পাঠ শেষ হবে, খাওয়া দাওয়ার হই হই পড়ে তখন। হঠাৎ দুই সখীর চোখে চোখে ইশারায় বিদ্যুৎ খেলে গেল। সে বিদ্যুতে ষড়যন্ত্রের আভাস। নন্দা একটা হতাশ নিঃশ্বাস ফেলে আক্ষেপের ভঙ্গিতে প্রশ্ন করে, ওপরে গিয়ে এখন আর কি করবে বউ? আভা মুখ হেঁট করে পানের বাটার মধ্যে কি যে খুঁজতে থাকে কে জানে। অপর্ণা ননদের প্রশ্নে এক সেকেন্ড চুপ করে থেকেই বলে, কি আর করব, করি বর্গা গুনব। তা একরকম তাই প্রায়। কুমারদার একই আক্কেল বাবু, একদিন সন্ধেবেলা বাড়ি থাকতে নেই। অদৃশ্য হাসিটা বোধহয় অদৃষ্ট নেই আর। আভা চোখ তুলবে কি করে, তাই মশলাই খুঁজতে থাকে। এটা বোধহয় এবারে নতুন দেখছো না ঠাকুরজি? ভারী ভালো মানুষের মতো প্রশ্ন করে অপর্ণা। নন্দা অপ্রতিভ মুখের ওপর টেনে আনা হাসি হেসে বলে, আহা, সে আগের কথা ছেড়ে দাও। ছেলে বয়সে অনেকেই অমন আড্ডা টাড্ডা দিয়ে বেড়ায়। এখন যাই হোক বয়স হয়েছে, সংসারের 5টা কর্তব্য রয়েছে। এই যে ধারণা, এক গাদা টাকা দিয়ে ছেলেদের মাস্টার রাখা। টাকা না হয় আছে, তাহলেও মা লক্ষ্মী তো, হেলা ফেলার জিনিস নন। সন্ধেবেলাটা বরং ছেলেদের পড়া টড়াগুলো বলে দিলে ওই মোটা লোকসানটা বাঁচে। অপর্ণা যেন হঠাৎ পথের মাঝখানে হাতে চাঁদ পেয়ে গেছে। মহোৎসাহে বলে, হামা, সত্যি তো ঠাকুরজি, এত বড় লোকসানটা কোনোদিন চোখেই পড়েনি। রসো, আজই এর একটা বিহিত করছি। ও মা, তা বলে যেন আমার নাম করো না। পাগল, তাই কখনো করি? নন্দা হঠাৎ যেন খুকি হয়ে গেছে। আদুরে ভঙ্গিতে বলে, আচ্ছা, পৃথিবী উল্টে গেলেও তো রদ হয় না। রোজ কোথায় যায় কুমারদা? ও মা, তাও জানো না? হায় কপাল, এসে পর্যন্ত এতদিন তাহলে করলে কি? অভিসারে যান যে গো। আভার পানের বাটা হাতড়ে এলাচ খোঁজা আর শেষ হয় না, হবেও না যতক্ষণ অপর্ণা থাকবে। ও ঠিক জানে ঠোঁটের কোণের সেই ধারালো অস্ত্রের সুতীক্ষ্ণ ফলার দীপ্তিটা মুখের প্রত্যেক রেখায় রেখায় ঝলসে উঠেছে অপর্ণার। নন্দা তবু আদর কাড়ায়, ঠাট্টা রাখো, সত্যি বলো না বউ? সত্যি তো বললাম ঠাকুরজি। কেন, তোমার দাদা কি বুড়ো হয়ে গেছেন নাকি? একদিন তাকিয়ে দেখো দেখি ভালো করে। আমার তো মনে হয় পরের বর হলে দেখতাম আর মূর্ছা যেতাম। শোনো কথা, বলে অবাক ভঙ্গিতে চুপ করেই থাকে নন্দা। তার মতো মুখোরা মেয়েও হঠাৎ কথা খুঁজে পায় না। অপর্ণা দোতলায় উঠে যেতেই আভা মুখ তুলে সব্যঙ্গে বলে, দেখলে তো নন্দাদি, বলিনি ভাঙবেন তো মচকাবেন না। তাই দেখছি, বিকেলবেলা তো দেখি নিজের হাতে বরের ফর্সা পাঞ্জাবি, কোঁচানো ধুতি, জুতো, ছড়ি, এসেন্স, পাউডার সব গুছিয়ে রেখে আসে। তবে আর বলছি কি, যেন রাজকার্যে যাবেন তারই গোছ হয় বিকেল থেকে। কি না, স্বামী যাবেন বাইজির বাড়ি গান শুনতে। কি বলবো নন্দাদি, আমি হলে বোধহয় দিনে দুবেলা গলায় দড়ি দিতাম। একবেলা দেবার পর দ্বিতীয় বেলা আর দেওয়া সম্ভব কিনা এ কূট প্রশ্ন করে না নন্দা, শুধু বলে, ধন্যী মেয়ে মানুষ। ধন্যী বটে। রাত্রে খাবার সময় দালানে নন্দা, সুকুমার সকলের সামনে কিনা
স্বচ্ছন্দে নন্দার সেই কথাটাই বরকে বলে বসে অপর্ণা, আর তাও দিব্যি গম্ভীরভাবে। বলে কি না, দেখো মাস্টার মশাইকে কাল জবাব দিয়ে দিও। মাস্টার মশাইকে? সে কি, কেন? চমকে ওঠেন শ্রীকুমার। মিথ্যে মিথ্যে সংসারের কতগুলো টাকা লোকসান যায়, ও কাজটা তুমি করলেই পারো। আমি? হতবুদ্ধি শ্রীকুমার বলেন, আমি পড়াবো ছেলেদের? সে আবার কি? কে বলেছে? আমি বলছি। দুধের বাটিটা পাতের আরো কাছে এগিয়ে দেয় অপর্ণা। কেন, অত অবাক হবার কি আছে? বিয়ে পাশও তো করেছিলে এক সময়। শ্রীকুমার অবাক। উত্তেজিত ভঙ্গিতে বলেন, সেই সব এখনো আমার মনে আছে? বাহ! নেই বুঝি? বড্ড যেন হতাশ হয়ে পড়েছে অপর্ণা। তবে আর কি হবে? ভাবলাম যদি সংসারের কিছু সাশ্রয় হয় তোমার দ্বারা। এতক্ষণে শ্রীকুমার অনুভব করেন এটা সম্পূর্ণ ঠাট্টা, কারণ সাংসারিক সমস্ত খরচের দায় একা শ্রীকুমারই বহন করেন। এটাই তাঁর নীতি। অপর্ণার পরিহাসের ধরনটাই অমনি, ঠান্ডা, শান্ত, গম্ভীর। ওদিকে আভার ইচ্ছে করে চিনির বোতলটা ঘরের বাইরে থেকেই ছুঁড়ে দেয়, আর নন্দা মাটিতে মিশিয়ে যায়। সুকুমার অবশ্য নিথর। সে আচমন করে খেতে বসেছে। হ্যাঁ হুঁ করবার উপায় নেই। রাত্রে খাটে পা ঝুলিয়ে পাশাপাশি দুজনে বসে। শ্রীকুমার স্ত্রীর মুখটা নিজের দিকে একটু ফিরিয়ে নিয়ে বলেন, আমাকে কাজের লোক করে তোলবার অত চেষ্টা কেন? ভালোই তো, অকেজো লোককে কেউ মানে? কেউ না মানুক, একজন মানলেই যথেষ্ট। বাহ, তাই বা মানতে যাবে কেন সে? কি দায় তার? বলে নিজেই সে অপমানের জ্বালায়। কি কি বললে? শ্রীকুমার চমকে উঠে বলেন, কি বলতে গিয়ে থামলে? কিছু না, সরসুই। সরে বসে জায়গা করে দেন শ্রীকুমার। মিনিট খানেক চুপ করে থেকে গভীর সুরে ডাকেন, অপর্ণা। গায়ে হাত রাখতে সাহস হয় না, রাখেন মাথার ওপর। অপর্ণা? সত্যই কি অপমানিত হও অপর্ণা? কেন কোনোদিন বুঝতে দাও না তবে? আমি তো কতদিন চেষ্টা করতে চেয়েছি অভ্যাসের নেশা ছাড়তে। তুমি যে হেসে উড়িয়ে দাও সে কথা, ঠেলে পাঠিয়ে দাও হাতে করে সাজিয়ে। কেন করো? কেন এত প্রশ্রয়? কি মুশকিল? অপর্ণা ঘুমের ভান ছেড়ে উঠে বসে। অধরের কোণে উঁকি দেয় সেই তার অদৃশ্য অস্ত্র। বলে, কেন করি? হোমা, জীবে দয়া বলে একটা কথা বাংলা ভাষায় আছে কি নেই? দয়া? ও। শ্রীকুমার আহতভাবে বলেন, আমার ওপর দয়া করেই তাহলে? না, তোমাকে নিয়ে আর পারা গেল না। তুমি কি আমার কাছে সামান্য একটা জীব মাত্র? বরং শিব বলো। দয়া সেই বেচারা প্রাণীটার উপর। তোমার সেই বিরহিণী, চাতকিনী, চিরাশ্রয় প্রার্থিনী, আরও কী সব যেন ভালো ভালো বলো না গো, মনে পড়ছে না সব। যে তোমার আশায় পথ পানে চেয়ে চেয়ে হাঁ করে বসে থাকে। অনেক বছর আগে নতুন বিয়ের পর
দৈবক্রমে প্রাপ্ত ওই ধরনের স্বাক্ষর সম্বলিত একখানা চিঠি অপর্ণাকে স্বর্গ থেকে আছড়ে ফেলেছিল মাটিতে। কিন্তু না, সে আঘাত কাউকে জানতে দেয়নি অপর্ণা। সমস্ত ব্যাপারটা নিজের হাতে তুলে নিয়েছিল। তার ব্যবস্থাতেই 18 বছর ধরে এই নিয়মে চলে আসছেন শ্রীকুমার, সুখী, পরিতৃপ্ত, কৃতজ্ঞ। মনে পড়ে না বয়স বাড়ছে, মনে পড়ে না কেউ কিছু ভাবছে। তবে সেই চিঠির ভাষাটা আজও কৌতুকের যোগানদার হয়ে আছে অপর্ণার। যখন তখন উদ্ধৃত করে স্বামীকে খেপায়। শ্রীকুমার আরো মিনিট খানেক চুপ করে থেকে গভীর সুরে বলেন, তোমার মনে সত্যিকার কষ্ট দিয়ে আমি কিছু করতে পারি, এ তোমার বিশ্বাস হয় অপর্ণা? এই দেখো, রাত দুপুরে কি পাগলামি! না অপর্ণা, কথা চাপা দিও না, বলো তুমি ঠিক করে। হঠাৎ ঠোঁটের গড়নটা কি বদলে গেল অপর্ণার। অত কোমল আর কাঁপা কাঁপা দেখাচ্ছে কেন? বিশ্বাস হবে, এই কি তোমার বিশ্বাস? না, আর তাই তো নিশ্চিন্ত থাকি অপর্ণা। তবু মাঝে মাঝে মনে হয় তুমি কেন জোর করো না, তুমি কেন সম্পূর্ণ করে নিজের কাছে কেড়ে রাখো না? তোমারই তো দাবি। কি জ্বালা, সাধ করে বলছি পাগলামি। আরে মশাই, গাছের ওপর অধিকার সাব্যস্ত করতে গাছের শিকড় শুদ্ধ উপড়ে ঘরে পুরে রাখাই কি বুদ্ধিমানের কাজ? সবটা দখল করব এত সর্বগ্রাসী ক্ষুধা আমার নেই বাবু। কিন্তু কি হবে আজ? ঘুমটুম বন্ধ? কাল সকালে বামুন ঠাকুর আসবে না? বুঝলে মহাশয়, বিস্তর কাজ। অর্থাৎ এসব কথায় জবনিকা ফেল। কিন্তু শ্রীকুমার আজ কেমন যেন অধীর। এত শীঘ্র এ আলোচনা বন্ধ করতে নারাজ। হঠাৎ বলে ওঠেন, আমার আচরণ তোমার পক্ষে অসম্মানকর, এ কথা কোনো সময়ে যে না ভাবি তা নয় অপর্ণা। তবু তোমার প্রশ্রয়েই সে ভাবনা দাঁড়াতে পায় না। কিন্তু কিছু পরিবর্তনের দরকার এবার সত্যিই হয়েছে। অপর্ণা তৎক্ষণাৎ নিরীহভাবে উত্তর দেয়, সত্যি, আমারও তাই মনে হয়। ভাবছি এবারে দর্জি এলে তোমার পাঞ্জাবির বদলে গোটা কতক বেনিয়ান করতে দেব। শ্রীকুমার অবাক বিস্ময়ে বলেন, তার মানে? কিছুটা পরিবর্তনও হয় তাহলে? আহ, সেই তোমার ঠাট্টা! তুমি কি ভাবো কাঞ্চনকে ত্যাগ করা আমার পক্ষে? ছি! অপর্ণার তীক্ষ্ণ ধিক্কারে থমকে চুপ করে যান শ্রীকুমার। সেই অপ্রতিভ মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হাসির ঝিলিক ফুটে ওঠে অপর্ণার মুখে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে, আমারই নয় সতীন কাঁটা, মরে গেলে হরির লুট দেব। তুমি অকথা বললে কি বলে? তোমার চিরাশ্রিতা দাসী না? শোবার ঘরে পাট করা একখানা কম্বলের ওপর বসে সুকুমার অধ্যাত্ম সাধনার প্রথম সোপান, না ওই গোছের কি একটা লম্বা চওড়া নামওয়ালা বই নিয়ে ওল্টাচ্ছিল। আভা ঘরে ঢুকতেই প্রশ্ন করে, মাস্টার ছাড়ার কথাটা কি হলো বুঝলাম না? ঢং, সব ঢং। আভা ঠোঁট উল্টে
সন্ধ্যার ঘটনাটা সংক্ষেপে বর্ণনা করে বলে, স্বামীর স্বভাব খারাপ হওয়াটা যে একটা বাহাদুরি সেটা এই বাড়িতে এসে দেখছি। আমার তো ভাবলেই মাথা কাটা যায়। কি করব বড় ভাই, নিরুপায়। গুরুদেব গুরুদেব। পাট করা কম্বলটা ছড়িয়ে শুয়ে পড়ে সুকুমার। আজ রবিবার, কৃচ্ছ সাধনের প্রশস্ত দিন। আজ আর বিছানায় শোবে না। অবশ্যই সংসারের বড় ঝড়টা সম্পূর্ণ মাথা পেতে না নিয়ে যদি কেবলমাত্র বয়সের হিসেবে বরত্বটা দাবি করতেন শ্রীকুমার, কে জানে সুকুমার কতটা নিরুপায় হতো। যাই যাই করেও আরও কিছুদিন রয়ে গেল নন্দা। কথা ছিল ওর ভাসুরপো এসে নিয়ে যাবে, তার আর পাত্তা নেই। অগত্যা নন্দা নিজেই সচেষ্ট হয়। যখন তখন বলে, কই গো, পাপ বিদেয় করবার একটা ব্যবস্থা করো। সুকুমার প্রত্যেক বিষয়েই নিরপেক্ষ মাত্র, সে নীরবেই থাকে। শ্রীকুমার বলেন, কেন, জলে তো আর পড়ে নেই, সে বেটা নিতে এলো না, তুই যেচেই বা যাবি কেন, থাক না আরো কিছুদিন। ওদিকে ভাঁড়ার ঘরে বসে আভা দাঁতে দাঁত ঘষতে থাকে। মনে মনে বলে, তা থাকবে বই কি, অমন একটি রঙ্গিনী মনমজানি বেওয়ারিশ জীব বাড়িতে থাকলে সুবিধেই হয় তোমাদের। আমার একতারে থাকলে কবে ঝেঁটিয়ে বিদেয় করতাম। সখিত্বের সরসতা অনেক দিন শুকিয়েছে। আলোচনার বিষয়বস্তুতে আর নতুনত্ব নেই। তাই আজকাল যুবতী নন্দার অটুট স্বাস্থ্য ও অহেতুক চাপল্য তার গায়ে অহরহ যেন বিষ ছড়ায়। নন্দাও অবশ্য আমল পায় না বলে তেমন ঘেঁষে না। যাবার জন্যে ব্যস্ত হওয়ার সেও বোধ করি একটা কারণ। তাছাড়া শুনেছে ছোট জায়ের শরীর ভালো যাচ্ছে না। এ সময় গিয়ে পড়তে না পারলে ভবিষ্যতে কত কথা শুনতে হয় কে জানে। অবশেষে অপর্ণাই একদিন তুলল কথাটা। বলল, ঠাকুরঝি ব্যস্ত হচ্ছে, পরশু তো রবিবার রয়েছে, রেখে এসো না ওকে শ্রীরামপুরে। কাকে বলছো, আমাকে নাকি? শ্রীকুমার খেতে খেতে মুখ তোলেন। পাগল, তোমাকে বলতে যাব কেন, বলছি বামুন ঠাকুরকে। আহ, কি মুশকিল, ওকে তাহলে নিতে টিতে আসবে না কেউ? কই আর এলো, যাকে দিয়েই এসো, ব্যস্ত হচ্ছে বেচারা। আচ্ছা বেশ, কখন, মানে কটার গাড়ি? সরল চিত্তেই প্রশ্ন করেন শ্রীকুমার। ভয় নেই, সন্ধ্যের মধ্যে ঠিক ফিরতে পারবে, বলে মুখ টিপে হেসে উঠে যায় অপর্ণা। আর ওদিকে কথাটা কানে যেতেই আভা অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। এ কি অদ্ভুত দুঃসাহস অপর্ণার! এই বেপরোয়া দুঃসাহসের ঐশ্বর্য কে যোগান দেয় তাকে? তৃতীয় ব্যক্তিহীন গাড়িতে নন্দার সঙ্গে নিজের স্বামীকে তুলে দেওয়ার কথা আভা তো কল্পনাও করতে পারে না। অপর্ণার এত সাহস কোথা থেকে আসে? যে সাহসে সে স্বামীকে বাঘিনীর খাঁচায় পাঠাতে ভয় পায় না, নাগিনীর ফনার সামনে ছেড়ে দিতে দ্বিধা করে না। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।